বিমস্টেক সম্মেলনে যোগ দিলেন সদস্য দেশের শীর্ষ নেতারা। দুপুরে বহুল প্রতীক্ষিত ইউনুস মোদি বৈঠক। ভুটান নেপালের সঙ্গে হবে আলোচনা, অংশ নেবেন 5টি সেশনে। মার্কিন শুল্ক আরোপে পোশাক শিল্পের উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার তাগিদ। নতুন বাজারে রফতানি বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার দাবি। ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। লঞ্চ বাস ট্রেনে বাড়ছে যাত্রী চাপ। সবার চোখে মুখেই প্রিয়জনের সঙ্গে কাটানো সুন্দর সময়ের সুখস্মৃতি। এবং জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেফতার 10 প্রবাসী দেশে ফিরেছেন। মাতৃভূমিতে ফিরতে পারায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান রেমিটেন্স যোদ্ধারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন সদস্য দেশের সরকার প্রধানরা। এ সময় গ্রুপ ফটো সেশনে অংশ নেন সদস্য দেশের নেতারা। বিমস্টেক সম্মেলনের সমাপনী দিনে 4 থেকে 5টি সেশনে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার সম্মেলনের সমাপনী দিনে আলাদা আলাদা সেশনে অংশ নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি বিমস্টেক জোটের স্বার্থ সংশ্লিষ্ট 2টি চুক্তিতে সই করবেন প্রধান উপদেষ্টা। মূল ইভেন্টের পাশাপাশি দুপুরে জোটভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে নানা ইস্যুতে সাইডলাইন বৈঠক হবে তার। সেখানেই বাংলাদেশ সময় দুপুর 2:45 নাগাদ ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদির বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটে শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এই মুহূর্তে ব্যাংকক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাজমুস সালেহী। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইতোমধ্যেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্টেকের যে সমাপনী দিনে সেখানে তার যে বক্তব্য রাখার কথা তিনি তা বক্তব্য ইতিমধ্যে সম্পন্ন করেছেন। সেখানে তিনি এই আঞ্চলিক জোটকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, এই অঞ্চলে যে মুক্ত বাণিজ্যের দ্বার উন্মুক্ত উন্মোচন কিভাবে করা যায়, অথবা এই অঞ্চলের যে সমুদ্র পরিবহন অর্থাৎ আন্তঃরাষ্ট্রীয় যে সমুদ্র যোগাযোগ রয়েছে সেটিকে কাজে লাগিয়ে কিভাবে একে অপরের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক ভাগ্যকে ফেরানো যায় সে বিষয়ে তিনি তার বক্তব্য রেখেছেন। এছাড়াও তিনি সকাল থেকে যে 5 থেকে 6টি সেশনে অংশ নেওয়ার কথা তার 2-3টিতে ইতিমধ্যে তিনি অংশ নিয়েছেন এবং তিনি তার পক্ষ থেকে তার বক্তব্য রেখেছেন। আজকে মূলত ভারত এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধান পর্যায়ের যে দ্বিপক্ষীয় বৈঠক হবে সেই বৈঠকটি মূলত আজকে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বিমস্টেক সম্মেলন আন্তঃরাষ্ট্রীয় দক্ষিণ এশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট জোট হলেও সেখানে এখন এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলোর যেই কথা বা অন্যান্য রাষ্ট্রগুলোর যে স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোকে সেগুলো এখন পাশ কাটিয়ে এখন এখানে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক। আপনি জানেন যে 5 তারিখ গত বছর অগাস্টে শেখ হাসিনার পতনের পর তিনি এখন ভারতে অবস্থান করছে। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে। এরপর থেকে আসলে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠিও দেওয়া হয়েছে, কিন্তু সেখান থেকে আসলে কোনো ধরনের সাড়া মেলেনি। যদি বলি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যে ইতোমধ্যেই বেশ খানিকটা তিক্ততায় রূপ নিয়েছে এবং সম্পর্কতে কিছুটা টানাপোড়েন চলছে, তা আসলে ভারতের বা বাংলাদেশের মধ্যে এখন যে সম্পর্কটা দেখলে বোঝা যায়। ভারত ইতোমধ্যেই বাংলাদেশের সঙ্গে তার যে যাত্রীবাহী রেল যোগাযোগ যে ট্রেন প্রতিদিন চলাচল করত সেই ট্রেনগুলোকে বন্ধ করে দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের রেল খাতে ভারতের যে বিনিয়োগ ছিল সেগুলো এখন তারা আর বিনিয়োগ অর্থায়ন করবে না বলে জানিয়েছে। সুতরাং এই যে একটি রাজনৈতিক অবস্থাকে কেন্দ্র করে উভয় দেশের সঙ্গে যে সম্পর্কের টানাপোড়েন তা এই বৈঠকের মাধ্যমে যদি আজকে সেটি সুন্দরভাবে ফলপ্রসূ হবে সেটি আসলে আশা করছেন যারা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খোঁজখবর রাখেন, যারা দক্ষিণ এশিয়া নিয়ে গবেষণা করেন, যে জিও পলিটিক্সে যাদের নজর রয়েছে তারা বলছে তারা মূলত আজকে তাকিয়ে আছে এই দ্বিপক্ষীয় বৈঠকটির দিকে। যদি বৈঠকটি সফলভাবে সম্পন্ন হয় তাহলে তা ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে এক নতুন মোড়, নতুন একটি টার্ন হবে বলে তারা মনে করছেন। এই ছিল বিমস্টেক সম্মেলনের সমাপনী দিনের ব্যাংকক থেকে আমার কাছে সর্বশেষ। ব্যাংকক থেকে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার নাজমুস সালেহী। মার্কিন শুল্ক যুদ্ধে বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে একদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এগিয়ে নিতে হবে আলোচনা, অন্যদিকে নতুন বাজারে রফতানি বাড়াতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দূর করতে হবে বিদ্যমান প্রতিবন্ধকতা।
এমন পরামর্শ দিয়েছেন দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত তৈরি পোশাক খাতে 23.55 বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ে একক দেশ হিসেবে 16.45% প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি 4.47 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু হঠাৎ করে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর 37% হারে শুল্ক আরোপ করায় সংকটের মুখে পড়তে যাচ্ছে তৈরি পোশাক খাত। আমেরিকা প্রশাসনের সাথে বাংলাদেশের খুব দ্রুত বাইলেটারাল আলোচনা যাওয়া উচিত এবং এই আলোচনা যে তাদেরকে কনভিন্স করতেই হবে পুরনো স্ট্রাকচার বা পারলে আরো কম করা বা ডিউটি ফ্রি নিয়ে কাজ করা। মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার হলো নতুন বাজারও বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারছে। তবে নতুন বাজারগুলিতে রফতানি বাড়ানোর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন জরুরি হয়ে দাঁড়িয়েছে। যেগুলো প্রতিবন্ধকতাগুলো পাচ্ছি শিপিং লাইন থেকে, কাস্টম থেকে, পোর্ট থেকে, এনবিআর থেকে, গভর্নমেন্ট থেকে, এগুলা কিন্তু এক টেবিলে বসে স্টেক হোল্ডাররা সবগুলো মিলে যদি আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের খরচটা অনেক কমে আসবে। 2023-24 অর্থ বছরে 2 বিলিয়ন কমে 36.15 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি করে বাংলাদেশ। এই অবস্থায় রফতানি আয় বাড়ানোর ক্ষেত্রে শুল্ক হার কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল সহ অন্যান্য পণ্য আমদানির কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। আমেরিকার সাথে বসে ঠিক আছে তোমাদের সাথে আমরা নেগোশিয়েট করব, তোমরা আমাদেরকে আগের পজিশনে রাখো, আমরা নেগোশিয়েট করে আমরা একটা পর্যায়ে আসবো যাতে আমার পণ্য তোমার দেশে যায় এবং তোমার পণ্য আমার কাছে আসে। দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানার পাশাপাশি রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2564টি। গার্মেন্টস মালিকেরা আশা করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ট্রাম্প প্রশাসনের সাথে যৌক্তিক আলোচনা করে সংকট দূর করবে। আবারও সরগরম হয়ে উঠবে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন নগরবাসী। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন তাসলিম তৌহিদ এবং মহাখালী বাস টার্মিনালে আছেন দিন সাব্বির। সরাসরি প্রথমে যাচ্ছি তাসলিমের কাছে। তাসলিম, তাসলিম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন সেখানকার কি অবস্থা। প্রিয়জনের সাথে ঈদে আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যে সমস্ত ট্রেনগুলো এসেছে সবগুলো ট্রেনই দেখেছে যে যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল এবং তারা স্বস্তিতে আসতে পেরেছে। একই সাথে যে ট্রেনগুলো এসেছে সেখানে কিন্তু তুলনামূলক যাত্রীদের চাপ ছিল তেমনটা কিন্তু বলা যায় না, অর্থাৎ স্বস্তিতে নিরাপদে তারা ঢাকায় ফিরতে পেরে অনেকটা আনন্দিত। তবে শঙ্কার জায়গা হচ্ছে যে ঢাকা থেকে যে সমস্ত ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেখানে জটিলতা বিলম্ব হচ্ছে। কারণ হিসেবে আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল রাত 8টার পর থেকেই সার্ভার জটিলতা দেখেছে। অনলাইনে যে টিকিট যেখান থেকে টিকিটিং ব্যবস্থা থাকে সেই সার্ভার জটিলতার কারণে বেশ কয়েকটি ট্রেন সকালে দেখছি যে বুড়িমারি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল সহ বেশ কয়েকটি ট্রেন কিন্তু নির্ধারিত সময় কিন্তু ঢাকা থেকে ছেড়ে যেতে পারেনি। একই সাথে যে এই সার্ভার জটিলতার কারণে কিন্তু তাৎক্ষণিক কোনো টিকিট দিতে না পারায় এখন যেটা করা হচ্ছে যে কর্তৃপক্ষ, কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ যেটা করছে যে স্ট্যান্ডিং টিকিটের মাধ্যমে কিন্তু বিভিন্ন গন্তব্যের টিকিটগুলো দিচ্ছে। অর্থাৎ মাঝখানে এখন পর্যন্ত যে সার্ভার জটিলতা আছে সেই কারণে কিন্তু বেশ কয়েকটি ট্রেন দেরি হয়েছে এবং তার প্রভাবে একই সাথে কিন্তু স্ট্যান্ডিং টিকিট হচ্ছে, কার কোন সিটে কোন যাত্রী বসবে সেটা কিন্তু নির্ধারণ করে দেওয়া যাচ্ছে না। ফলে এটা নিয়ে কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে যারা কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যেতে যাচ্ছে তাদের জন্য কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। আর এর প্রভাবটা কিন্তু পরবর্তীতে কিন্তু ঈদের যে ফেরত আসা যে সমস্ত ট্রেনগুলো আসছে সেগুলোর উপরেও কিন্তু প্রভাব পড়বে, যেহেতু এখান থেকে দেরিতে ছাড়ছে ট্রেনগুলো, পরবর্তীতে প্রভাবটাও কিন্তু সেখানে থাকবে। তো আমরা এখন একটু যেতে চাই মহাখালীতে, সেখানে আছেন আমাদের এক সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির, তার কাছ থেকে জানবো সড়ক পথের যাত্রা চিত্র দিয়ে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ রুট সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের যে যাত্রীবাহী বাস
গণপরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো আসলে প্রবেশ করে। আমরা আজ সকাল থেকেই এই মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছিলাম। আমরা যেমনটি দেখেছি আসলে মূলত গত 2-1 দিন হলো ঈদে ঘরমুখ মানুষ যারা রাজধানীতে ফিরতে শুরু করেছেন তাদের গত 2 দিনের তুলনায় আজ কিছুটা যাত্রীচাপ বেশি। তবে গণপরিবহন সংশ্লিষ্টরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে যাত্রীদের চাপ আজ ছুটির একেবারে শেষ দিন এসেও প্রত্যাশিত না, এমনটি জানিয়েছেন আসলে পরিবহন সংশ্লিষ্টরা। এছাড়াও যাত্রীদের সঙ্গে কথা বলেছি যারা আজ ইতিমধ্যেই ঢাকায় প্রবেশ করেছেন। তারা যেমনটি বলেছেন যে তুলনামূলক অন্যান্য বারের তুলনায় ঢাকার সাথে অন্যান্য জেলার যে ঈদে যে ঘরমুখ মানুষের যে ভোগান্তি এবং ঢাকায় ফেরার সময় যে ভোগান্তি তা কিন্তু আসলে অন্যবারের তুলনায় এবার একেবারেই কম, এমনটাই আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যাত্রীরা। এবং একই সঙ্গে পরিবহন সংশ্লিষ্টরা যেমনটি বলেছেন যে আসলে আজ বিকেলের পর থেকে মূলত যাত্রীচাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে রাজধানীমুখী মানুষের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মহাখালী বাস টার্মিনালে। এর আগে ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেপ্তার হওয়া 10 জন প্রবাসী দেশে ফিরেছেন। মধ্যরাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সেদিন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান করেন। সেখান থেকে 12 জনকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। এরপর 8 মাস জেলখানায় বন্দি জীবন অতিক্রম শেষে 10 জন দেশে ফিরল। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া সহ প্রয়োজনীয় কাগজপত্রে জটিলতা থাকায় 2 জন পরবর্তীতে ফিরবেন বলে জানিয়েছেন প্রবাসীরা। প্রায় 8 মাস বন্দিখানা থেকে মুক্তি হইতে পারছে, আমাদের বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। সৌদি আরবের আইন হলো, সৌদি আরব সরকার বলেছে যদি কোনো বাংলাদেশের লোক রাস্তাঘাটের মধ্যে মিছিল করে, ব্যানার করে, পোস্টার করে, তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দাও। আমাদের মতো বহু প্রবাসী আটকা আছে, আরো বহু প্রবাসী আটকা আছে, তাদেরকে সহযোগিতা করে উদ্ধার করার ব্যবস্থা। প্রত্যেকটা দেশের প্রতি সপ্তাহে অ্যাম্বাসির লোক দেশে যায়, কার কি সমস্যা, পাসপোর্ট নেই, কিছু নেই, তাদেরকে দেশে পাঠায়। কিন্তু আমাদের সাথে এই 6 মাসের ভিতরে কেউ যোগাযোগ করে না। মাদারীপুরে আগুনে পুড়ে গেছে 19টি দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ফায়ার সার্ভিস জানায় বৃহস্পতিবার রাত 3:30টার দিকে সৌরভ হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 3.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে ছাই হয়ে যায় কাপড়, গার্মেন্টস, কসমেটিক্সের অন্তত 19টি দোকান। অবশেষে প্রেসিডেন্টের পদ হারালেন ইউন সুক ইউল। অভিশংসনের পক্ষেই রায় দিলেন দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত। স্থানীয় সময় শুক্রবার সকালে রায় পড়া শেষে বিচারক বলেন, সামরিক আইন জারির কারণে ক্ষুণ্ণ হয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার। প্রেসিডেন্টের কার্যালয় থেকে ইউনকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। এদিকে ইউনের বিপক্ষে রায় হওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন লাখো মানুষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনই সরকারের মূল লক্ষ্য। বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা। সুশাসন ও শৃঙ্খলা ফেরানোর প্রত্যয়। দুপুরে মোদি ইউনুস বৈঠক। মার্কিন শুল্ক আরোপে পোশাক শিল্পের উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার তাগিদ। নতুন বাজারে রপ্তানি বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার দাবি। এবং উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। লঞ্চ, বাস, ট্রেনে যাত্রী চাপ, সবার চোখে মুখে সুখস্মৃতি। সার্ভার জটিলতায় অনলাইনে টিকিট বিক্রি বন্ধে চলাচলে বিঘ্ন। এই ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।